যাদের ইন্টারনালের বিষয়গুলো রয়েছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি ইন্টারনালের মেজর যে এডুকেশন রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তোমাদের কোথাও পরীক্ষা হচ্ছে ইন্টারনালে, কোথাও এমসিকিউ হচ্ছে, কোথাও আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে। তো সবাইকে বলবো ভিডিওটি শোনো, ভালো করে, উপকারে লাগবে। তো তোমাদের যে সর্বপ্রথম যে ইউনিটটা রয়েছে সেখান থেকে আলোচনা করছি, যেখানে ডেলর কমিশন রয়েছে। তো ডেলর কমিশন যেটা রয়েছে বা ডেলার্স কমিশন রয়েছে সেটা শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কমিশন হিসাবে আমরা জেনে থাকি। তো এই ডেলার কমিশনকে নিযুক্ত করেছিল ইউনেস্কো শিক্ষার লক্ষ্যকে সুনির্দিষ্ট করে তোলার জন্য 1993 সালে। এবং চার্লস ডেলার তার এই যে শিক্ষার লক্ষ্যগুলি 1996 সালে তার রিপোর্টে পেশ করেন এবং তিনি সমগ্র শিক্ষার লক্ষ্যকে 4টি স্তম্ভের ওপর দাঁড় করিয়ে দেন এবং সেটাকে শিক্ষার 4টি স্তম্ভ বলা হয়, 4 পিলার্স অফ এডুকেশন। তো সেখানে আমরা 4টি স্তম্ভ জেনেছিলাম, যে জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা এবং একত্রে বসবাসের শিক্ষা। তাহলে এখান থেকে যদি ছোট প্রশ্ন আসে, কি আসতে পারে, যে ডেলার কমিশনকে কে নিযুক্ত করেছিল? অবশ্যই ইউনেস্কো। ডেলার কমিশন কত সালে গঠিত হয়? 1993। ডেলার কমিশন তার রিপোর্ট কবে পেশ করে? 1996। ডেলার কমিশনের মধ্যে শিক্ষার লক্ষ্য কয়টি? 4টি। কি কি? জানার জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা। এখান থেকে ডেলার কমিশন থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসবে না। যারা ক্লাস করেছো, যাদের কাছে বড় প্রশ্নটি রয়েছে, তারা ভালো করে দেখে যাও। এরপরে আমাদের যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, চাইল্ড সেন্টার এডুকেশন। তো দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষা যদি আমরা বুঝি, যে গতানুগতিক শিক্ষা যেটা বলা হয়েছিল, সেখানে শিক্ষার্থীদের ওপর বা শিশুদের ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়, তার ইচ্ছা, আগ্রহ, তার সামর্থ্যকে বিচার করা হয় না। কিন্তু আধুনিককালে বা বর্তমানকালে শিক্ষা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষাটা আসলে কি? যেখানে শিশুর চাহিদা, আগ্রহ, শিশুর সামর্থ্য, এই সকল বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা সমস্ত কিছু নির্ধারণ করা হয়, সেটিকেই বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কেন্দ্রেই হচ্ছে শিশু। শিশুর উন্নয়ন ঘটানোই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার মূল লক্ষ্য। এবং এই শিশুকেন্দ্রিক শিক্ষার যদি আমরা জনক দেখি, এই শিশুকেন্দ্রিক শিক্ষার হচ্ছে জনক রুশো। ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি তার এমিল গ্রন্থে এই শিশুকেন্দ্রিক শিক্ষা সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আরও যদি আমরা শিশুকেন্দ্রিক শিক্ষার কয়েকটা ভাগ দেখি, সেগুলো হচ্ছে কিন্ডারগার্টেন, যার প্রতিষ্ঠাতা ছিল ফ্রয়েবেল। কিন্ডারগার্টেন কথার অর্থই হচ্ছে ফুলের বাগান। এছাড়া মন্তেশ্বরী ছিল নার্সারি বিদ্যালয়। ঠিক আছে, এইভাবে আমরা শিশুকেন্দ্রিক শিক্ষাটাকে নিয়ে আলোচনা করতে পারি। তাহলে আমরা যদি বলি শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে, অবশ্যই সেটা রুশো। কোন গ্রন্থে তিনি শিশুকেন্দ্রিক শিক্ষা সম্বন্ধে আলোচনা করেছে? সেটা হবে গিয়ে এমিল। শিশুকেন্দ্রিক শিক্ষায় কাকে গুরুত্ব দেওয়া হয়? শিশুকে, শিশুর সক্রিয়তাকে, শিশুর চাহিদাকে, শিশুর অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণ করা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা অবশ্যই হবে বন্ধু, পথপ্রদর্শক ও নির্দেশক। তাহলে এই জায়গাটা আমাদের দেখতে হবে ভালো করে। এরপরে যে তোমাদের ইউনিটটা রয়েছে, অর্থাৎ সাব ইউনিট, সেটাকে আমরা বলছি শিক্ষকের ভূমিকা ও কার্যাবলী, ডিউটিস অফ গুড টিচার্স অ্যান্ড কোয়ালিটি। একজন আদর্শ শিক্ষক। দেখো, বর্তমানকালের শিক্ষককে আমরা বলে থাকি, শিক্ষক জানোই, শিক্ষককে বলা হয় মানুষ তৈরি কারিগর বলে বলা হয়েছিল, তাই না? একজন বিখ্যাত মনোবিদ, আমার নাম পড়ছে না, তিনি বলেছিল শিক্ষক হচ্ছে মানুষ তৈরি কারিগর। তো শিক্ষককে আদর্শ হলে, চরিত্রবান হলে বা ভালো হলে, তাহলে সমস্ত শিক্ষা ব্যবস্থা কি হয়? সাফল্য হয়ে যায়। তাহলে বর্তমানে শিক্ষক কেমন হয়? বন্ধু, পথপ্রদর্শক ও নির্দেশক। এই যে শিক্ষক রয়েছে, শিক্ষকের গুণাবলীকে আমরা কয়টি ভাগে ভাগ করি? শিক্ষকের গুণাবলীকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কি? তার ব্যক্তিগত গুণাবলী, অন্য আরেকটি হচ্ছে তার বিষয় কেন্দ্রিক বলতে পারো গুণাবলী। ঠিক আছে, বা পেশাগত গুণাবলী। ব্যক্তিগত গুণাবলী বলতে আমার পার্সোনাল বিষয়গুলো বলছে। আমাকে একজন শিক্ষককে ব্যক্তিগতভাবে কেমন হতে হবে? প্রথম তাকে অবশ্যই চরিত্রবান হতে হবে, ফার্স্ট। ঠিক আছে, যে তিনি কাজে একটা কথা বলছে, মুখে একটা কথা বলছে, কাজে অন্যরকম করছে, তাহলে তো হবে না। তাকে চরিত্রবান হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, তার পড়াশোনার প্রতি নিষ্ঠা থাকতে হবে, সেটা বলো নিষ্ঠাবান। ধৈর্যশীল হতে হবে। শিক্ষক যদি ধৈর্যশীল না হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা সাফল্যমণ্ডিত হতে পারে না, তাই না? তাকে নিয়মবর্তী হতে হবে, সময় মতে সমস্ত বিষয়, ক্লাস বলো, ক্লাসে আসা বলো, এইসব বিষয়গুলোকে স্থির করতে হবে, সেটাকে বলা হচ্ছে নিয়মাবর্তী। একাধিক ব্যক্তিগত গুণাবলী থাকতে পারে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্য বলতে
দেখতে সুন্দর নয়। সুস্বাস্থ্য বলতে শরীরের দিক থেকে তাকে স্বাস্থ্যবান হতে হবে, অসুখ বিসুখ থাকলে তো হবে না, তাই না? তো আর যদি আমরা বলি তার পেশাগত গুণাবলী, পেশার দিক থেকে তাকে কি কি গুণাবলী থাকতে হবে? পেশাগত গুণাবলীর মধ্যে অবশ্যই তাকে বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে, বিষয় সম্পর্কে অগাধ জ্ঞান থাকতে হবে, অন্যান্য বিষয় সম্পর্কে তাকে জ্ঞান থাকতে হবে, মনস্তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে, সহপাঠক্রমিক জ্ঞানগুলো তাকে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে শিক্ষক। তাহলে শিক্ষক থেকে কি প্রশ্ন আসতে পারে? যে শিক্ষককে আমরা কি বলি? মানুষ তৈরি কারিগর। শিক্ষক কি বর্তমানে কি বলা হয়? বর্তমানে শিক্ষক কি? বন্ধু, পথপ্রদর্শক, নির্দেশক। শিক্ষকের গুণাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে বিষয় কেন্দ্রিক, আরেকটা হচ্ছে গিয়ে তার ব্যক্তিগত গুণাবলী। ঠিক আছে? এবং ব্যক্তিগত এবং বিষয় কেন্দ্রিক নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা ওটা ভালো করে শুনবে। এরপরে যে ইউনিটটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে পাঠ্যক্রম, কারিকুলাম। তো দেখো, শিক্ষা ব্যবস্থাকে সাফল্য করে তুলতে হলে পাঠ্যক্রমের গুরুত্ব যথেষ্ট রয়েছে। তো পাঠ্যক্রম কথাটার ইংরেজি প্রতিশব্দই হচ্ছে কারিকুলাম। কারিকুলাম বানানটা ভালো করে দেখে নিবে। কারিকুলাম কথাটি কোথা থেকে এসেছে? কারিকুলাম কথাটি এসেছে কুরিয়ার থেকে। কুরিয়ার কথার অর্থ কি? কুরিয়ার কথার অর্থ হচ্ছে দৌড়ানোর পথ। এই জায়গাটা ভালো করে দেখবেন। তো এই যে পাঠ্যক্রম যে আমরা রচনা করছি, পাঠ্যক্রম রচনাকে কয়েকটি দিক লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যে আমি এইভাবে পাঠ্যক্রমগুলো রচনা করব, মনস্তাত্ত্বিক দিক লক্ষ্য রাখতে হবে, পরিবর্তনশীল লক্ষ্য রাখতে হবে, চাহিদা নির্ভর হতে হবে। ঠিক আছে? যে শিশুরা কোন বিষয় চাচ্ছে, মূল্যায়ন নির্ভর হতে হবে, যেন পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একটা মূল্যায়ন করা যায়। এই সব বিষয়গুলো পাঠ্যক্রমে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এবং পাঠ্যক্রমকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিষয়কেন্দ্রিক, আমরা যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ছি এগুলোকে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম বলা হয়। আরেকটি হচ্ছে লুঙ্কায়িত পাঠ্যক্রম। লুঙ্কায়িত পাঠ্যক্রম বলতে আমরা বুঝছি ক্লাসের শিক্ষক আসলে উঠে দাঁড়ানো, বন্ধুদের সঙ্গে ভালোভাবে চলা, সেগুলোকে বলা হয় লুঙ্কায়িত পাঠ্যক্রম। এবং আধুনিক পাঠ্যক্রমকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অবিচ্ছিন্ন পাঠ্যক্রম, ঠিক আছে, কেন্দ্রীয় পাঠ্যক্রম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, এভাবে একাধিকভাবে ওই পাঠ্যক্রমগুলোকে ভাগ করা যায়। তাহলে পাঠ্যক্রম থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কি? কারিকুলাম। অনেকবার প্রশ্নটা আসে। এবং কারিকুলাম কথাটা কোথা থেকে এসেছে? কুরিয়ার থেকে। এই প্রশ্নটা অনেকবার আসে। কুরিয়ার কথার অর্থ কি? দৌড়ানোর পথ। এই প্রশ্নটা অনেকবার আসে। এই জায়গা থেকে এই প্রশ্নটা দেখবেন। এরপরে তোমাদের যে ইউনিটটা রয়েছে এখানে, সাব ইউনিট, সেটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী আমরা বলতে জানি যে আমরা যখন কোনো কাজ বন্ধু সহযোগিতায় করে থাকি সেটাকে আমরা বলে থাকি সহপাঠক্রমিক কার্যাবলী, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। তো এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে একাধিক ভাগ রয়েছে। দৈহিক কার্যাবলী, তুমি ধরো খেলাধুলা, শরীরচর্চা, এগুলো দৈহিক কার্যাবলীর মধ্যে পড়ছে। মানসিক কার্যাবলী, বিতর্ক সভা, কুইজ প্রতিযোগিতা, এগুলো প্রত্যেকটা মানসিক কার্যাবলী। ঠিক আছে? সাংস্কৃতিক কার্যাবলী, নাচ, গান, অভিনয়, এগুলো প্রত্যেকটা সাংস্কৃতিক কার্যাবলী। তো এই বিষয়গুলো তোমাদের দেখতে হবে যে সহপাঠক্রমিক কার্যাবলীর বিভাগগুলি কি কি। এরপরে আমাদের ইউনিট 2, এটা আমাদের ইউনিট 1 নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এরপরে যেটা রয়েছে তোমাদের ইউনিট 2, ইউনিট 2 প্রথম সাব ইউনিট রয়েছে কি? সোশ্যাল গ্রুপ, অর্থাৎ সামাজিক গ্রুপ কাকে বলেন? সামাজিক গ্রুপ, সামাজিক গোষ্ঠী। দেখো, আমরা যখন কিছু সংখ্যক লোক একসঙ্গে বসবাস করি সেটাকে এক কথায় গোষ্ঠী বলা হয়। কিন্তু শিক্ষাবিদরা বলেছে এটা গোষ্ঠী নয়। গোষ্ঠী তখনই বলবো আমরা যখন একজনের প্রতি একজনের একটা দায়িত্ব থাকবে, কর্তব্যবোধ থাকবে, ভালোবাসা থাকবে। ঠিক আছে? সেটাকে আমরা গোষ্ঠী বলবো। গোষ্ঠী সম্বন্ধে একাধিকজন সংজ্ঞা দিয়েছে। ম্যাকেইভার, পেজ, এদের সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা দেখবে। দিতেই পারে ম্যাকেইভার, পেজ গোষ্ঠী সম্বন্ধে কি বলেছে। অসংখ্য রয়েছে, তার মধ্যে আমি ম্যাকেইভার পেজটা বললাম, তোমরা দেখে যাবে। তো এই যে গোষ্ঠী রয়েছে, গোষ্ঠী বলতে আমি স্বাভাবিকভাবে বুঝতেই পারলাম যখন কিছু সংখ্যক লোক একসঙ্গে বসবাস করে, তাদের মধ্যে একটা ভালোবাসা, স্নেহ, সম্পর্ক গড়ে ওঠে, তোলে, সেটাকে সামাজিক গোষ্ঠী বলা হয়। তো এই গোষ্ঠী একাধিকভাবে হতে পারে। তার মধ্যে অন্যতম যে গোষ্ঠীগুলো রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী বা মধ্যম গোষ্ঠী। এই যে গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী, এদের সম্বন্ধে আলোচনা করেছে অধ্যাপক কুলি তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে। এখানে তিনি গোষ্ঠীকে 2টি ভাগে ভাগ করেছে, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী হচ্ছে কারা? যেসব গোষ্ঠীগুলো আকারে ছোট হবে, যাদের মধ্যে একটা ভালোবাসা থাকবে, সেগুলো হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। যেমন আমাদের পরিবার। এবং গৌণ গোষ্ঠী কি? যেগুলো বড়, সহজে ভেঙে যায়, সেগুলো হচ্ছে গৌণ গোষ্ঠী। যেমন ছাত্র সংগঠন হতে পারে, শ্রমিক সংগঠন হতে পারে, এগুলো গৌণ গোষ্ঠী। তার পাশাপাশি একাধিক গোষ্ঠী রয়েছে, ছোট গোষ্ঠী, বড় গোষ্ঠী। ছোট গোষ্ঠী কি হবে? ধরো একটা পরিবার, এটা ছোট গোষ্ঠী। বড় গোষ্ঠী কি হবে? একটা রাজনৈতিক দল, বড় গোষ্ঠী। স্থায়ী গোষ্ঠী, সহজে ভেঙে যায় না। আমাদের পরিবার সহজে ভেঙে যায় না। কিন্তু বড় গোষ্ঠী, অস্থায়ী গোষ্ঠী কোনটা? যেটা সহজে ভেঙে যায়, সেটা ধরো কোনো জমায়েত, যে এক জায়গায় ক্ষণস্থায়ী গোষ্ঠী আমরা যেটা বলবো, একটা লোক বক্তৃতা দিচ্ছে, সেখানে কিছু সংখ্যক লোক জমা হয়েছে, তারপর চলে গিয়েছে, তো সেটা হচ্ছে গিয়ে তোমার অল্পস্থায়ী গোষ্ঠী। এভাবে গোষ্ঠীগুলোকে একাধিক ভাগে ভাগ করা যায়। যদি বুঝে যাও গোষ্ঠীটা কি, তাহলে দেখবে কোনো অপশন যখন দেওয়া থাকবে ইজিলি ভাবেই করতে পারবে। এরপরে যে ইউনিটটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে সামাজিকরণ।
সামাজিক গ্রুপ বা গোষ্ঠী এবং সামাজিকরণ এক বিষয় নয়। সামাজিকরণ বলতে বুঝতে পারি আমরা সমাজ, আমরা সমাজে বসবাস করি, প্রত্যেকে মানুষ মানে হচ্ছে সমাজবদ্ধ জীব, তাই তো? তো এই যে সমাজের যে নিয়ম কানুন রীতিনীতি এগুলাকে মান্য করাকেই বলা হয় সামাজিকরণ। তো আমরা ছোটবেলা থেকেই সামাজিকরণের শিক্ষা পেয়ে থাকি কোথা থেকে? পরিবার থেকে। আমাদের বাবা মা গুরুজন সবাই আমাদের সামাজিকরণের শিক্ষা দিতে থাকে যেইভাবে চলতে হবে। তাহলে আমরা সামাজিকরণের শিক্ষা কোথা থেকে পাই? পরিবার থেকে। বিদ্যালয়েও আমাদের সামাজিকরণের শিক্ষা দেয়। এখানে তোমাদের ইউনিটি রয়েছে যে সামাজিকরণের ক্ষেত্রে বিদ্যালয়ে পরিবারের ভূমিকা আলোচনা করা বা সামাজিকরণ কি। সামাজিকরণ মানে আমরা বুঝতে পারলাম সমাজের রীতিনীতিগুলোকে মান্য করাকেই সামাজিকরণ বলে। বিদ্যালয় আমাদের কিভাবে সামাজিকরণের শিক্ষা দেয়? দেখো এক কথাতে যদি আমি একটা উদাহরণ বলি, আমরা যে বিদ্যালয়ে যে যাই তো সেখানে কিন্তু একটি ধর্মের থেকে লোক আসে না, বা গরিব বা ধনী থেকে লোক আসে না, সব ধর্মের লোক, ধনী গরিব সবাই আসে, সবাই আমরা একসাথে বসবাস করি। তাহলে আমরা কি এই যে বিষয়টা, এটা থেকে আমরা সামাজিকরণের একটা শিক্ষা পাচ্ছি। বিদ্যালয়ে যাই, ঐতিহ্যকে সংরক্ষণ করতে শেখায় বিদ্যালয়, হ্যাঁ, ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চালন করতে শেখায় বিদ্যালয়। তাহলে আমাদের সামাজিকরণের শিক্ষা দেয় বিদ্যালয়। এরপরে তোমাদের সেকেন্ড ইউনিটের সি নাম্বার যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কালচার বা সংস্কৃতি। সংস্কৃতি বা কালচার মানে আমরা জানি কি, সেই জায়গাটা তোমরা অবশ্যই দেখবে। এবং তোমাদের 3 নাম্বার ইউনিটে যে বিষয়গুলো রয়েছে থিওরি, অর্থাৎ বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্ব থেকে প্রশ্ন আসবে। তোমাদের 3টা তত্ত্ব রয়েছে, সেই 3টা তত্ত্বের মধ্যে অন্যতম হচ্ছে পিয়াজেটের একটি তত্ত্ব। সেটির মধ্যে পিয়াজেটের যে তত্ত্বটি সেটা হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব, এবং এরিকসনের যে তত্ত্বটা রয়েছে মনোসামাজিকমূলক বিকাশ তত্ত্ব, এবং আরেকটি যে রয়েছে বান্দুরার সামাজিক বিকাশমূলক তত্ত্ব। এই তত্ত্বগুলো ভালো করে তোমরা দেখে যাবা কোথায় কোন স্তর রয়েছে সেই অনুযায়ী। সবাইকে ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই থাকলো।